পরিচালক প্রভাত রায় তার স্মৃতিচারণায় লিখেছেন, যখন শক্তি সামন্ত প্রথম স্টুডিও অফিসে জানিয়েছিলেন যে এবার উত্তম কুমারকে নিয়ে একটি ডবল ভার্সনের ছবি তৈরি হবে, তখন শক্তি ফিল্মসের প্রত্যেকের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। মহানায়কের সঙ্গে কাজ করার কথা ভাবাটাই যেন তখন অবিশ্বাস্য লাগছিল। অমানুষ ছবির গল্প ছিল শক্তিপদ রাজগুরুর। হিন্দির সংলাপ লিখেছিলেন সাহিত্যিক কমলেশ্বর, আর বাংলার সংলাপের দায়িত্বে ছিলেন শক্তিপদ রাজগুরু নিজে। শুটিং শুরুর কয়েকদিন আগেই উত্তম কুমার মুম্বাই পৌঁছেছিলেন। তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল সান অ্যান্ড স্যান হোটেলে। বাংলা স্ক্রিপ্ট পড়ে শোনানোর দায়িত্ব পড়েছিল প্রভাত রায়ের ওপরে। উত্তেজনা আর নার্ভাসনেসে তিনি কাঁপতে কাঁপতে হোটেলে পৌঁছেছিলেন। দরজা খুলেছিলেন সুপ্রিয়া দেবী। ভেতরে গিয়ে দেখেছিলেন সাদা পাজামা পাঞ্জাবি পরে সোফায় বসে আছেন উত্তম কুমার। তাকে দেখেই যেন মনে হয়েছিল এভাবেই মহানায়ককে মানায়। স্ক্রিপ্ট পড়া শুরু হলেই কিছুক্ষণের মধ্যে উত্তম কুমার জানিয়েছিলেন সংলাপ যেন ঠিক জমছে না। প্রথমে মনে হয়েছিল পড়ার ভঙ্গিতে হয়তো সমস্যা হয়েছে, কিন্তু পরে মহানায়ক পরিষ্কার করেছিলেন যে শক্তিপদ রাজগুরু খুব ভালো সংলাপ লিখলেও তাঁর নিজস্ব বলার একটা আলাদা ধরন আছে, সেইভাবে কথাগুলো তিনি বলতেন না। এরপর আলাপচারিতা এগোতে থাকে অভিনয় ও নাটকের প্রসঙ্গে। প্রভাত রায় লিখেছিলেন, উত্তম কুমারের জনপ্রিয়তার কারণ শুধু তার অভিনয় নয়। তিনি মনে করতেন মানুষ উত্তম কুমারকে নিজের পরিবারের একজন বলে ভাবতে শুরু করেছিলেন। কেউ ভাবতেন এমন একজন ছেলে থাকলে ভালো হতো, কেউ ভাবতেন স্বামী বা প্রেমিক, আবার কেউ মনে করতেন এমন একজন দাদা থাকলে কত ভালো হতো। এই আপন হয়ে ওঠার ক্ষমতাই তাকে সবার কাছে আলাদা জায়গা দিয়েছিল। সুন্দরবনের সন্দেশখালিতে অমানুষের শুটিং চলাকালীন একদিন নাইট শুটিং নিয়ে উত্তম কুমার এবং শক্তি সামন্তের মধ্যে তীব্র মতবিরোধ হয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে শক্তি সামন্ত রাগ করে জানিয়েছিলেন ছবি বন্ধ করে দেওয়া হবে এবং পরদিন সকালের মধ্যেই সবাই মুম্বাই ফিরে যাবে। পরদিন সকালের পরিবেশ ছিল একেবারে বিষণ্ণ। উৎপল দত্ত, শর্মিলা ঠাকুর, প্রেমানারায়ণ সকলেই মন খারাপ করেছিলেন। এদিকে উত্তম কুমার বাঁধের ওপর তখন হাঁটছিলেন, আর শক্তি সামন্ত দাঁড়িয়েছিলেন নিজের ঘরের সামনে। বারবার দুজনের কাছে খবর নিতে গিয়েও একই উত্তর পাচ্ছিলেন প্রভাত রায়। হঠাৎ উত্তম কুমার জোয়ারের কথা মনে করিয়ে দিয়ে চিৎকার করে বলেছিলেন যে আজকে জোয়ার এসে গেছে, আজ সেই দৃশ্যের শুটিং করা যাবে। সেই কথাতেই যেন বরফ গলে গেছিল। শক্তি সামন্ত সঙ্গে সঙ্গে শুটিংয়ের নির্দেশ দিয়েছিলেন। সেই দিন থেকেই নাকি দুজনের সম্পর্কের পরিবর্তন এসেছিল। উত্তমবাবু আর শক্তিবাবু থেকে তারা হয়ে উঠেছিলেন উত্তমদা আর শক্তিদা। কী আশায় বাঁধি খেলাঘর গানটির শুটিং চলছিল লঞ্চে। একদিন শুটিং করতে করতে দলটি সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। সন্ধ্যা নামতেই শুরু হয় বিপদ। চারিদিকে অন্ধকার, অচেনা জলপথ, আর মাঝখানে বাঘের ডাক। উৎপল দত্ত মজা করে শর্মিলা ঠাকুরকে বলেছিলেন, রিঙ্কু, তোমার শ্বশুরবাড়ির দেশে এসেছি, টাইগার তোমাকে ডাকছে। শর্মিলাও হেসে বলেছিলেন, শুধু আমাকে নয়, আপনাদের সবাইকে ডাকছে, ডিনার খাওয়াবে বলে। যদিও কথাগুলো মজার ছিল, বাকিরা কিন্তু সত্যিই ভয় পেয়েছিলেন। উত্তম কুমার একপাশে বসে গুনগুন করে গান গাইছিলেন। পরে নদীর ধারে একটি হারিকেনের আলো দেখা যায়। সেখানে একটি ছোট্ট চায়ের দোকান ছিল। দোকানদার উত্তম কুমারকে চিনে ফেলেছিলেন। তিনি চা আর মুড়ি নিয়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন তাকে। কিছুক্ষণ পরেই নদীর ধারে বহু হারিকেনের আলো দেখা যায়। গ্রামের মানুষ খবর পেয়ে সেখানে ভিড় করেছিল। তাদের অনুরোধে উত্তম কুমারকে লঞ্চের ওপর দাঁড়াতে হয়েছিল। সার্চ লাইট তার মুখের ওপর পড়তেই চারিদিকে হাততালিতে গর্জে উঠেছিল। প্রভাত রায়ের ভাষায় সেই হাততালির শব্দে যেন বাঘও পালিয়ে গেছিল। পরে গ্রামের কয়েকজন লঞ্চে উঠে পথ দেখিয়ে সবাইকে নিরাপদে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। প্রভাত রায় মনে করেছিলেন সেদিন উত্তম কুমার সঙ্গে না থাকলে হয়তো ফিরে আসাটাই কঠিন হয়ে যেত। শেষে তিনি লিখেছিলেন, এমন অসংখ্য স্মৃতি তার মনে জমে রয়েছে। আরও ছবি করার ইচ্ছে শক্তি সামন্তেরও ছিল। গল্পও খোঁজা হচ্ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। 1980 সালের 24শে জুলাই মাত্র 54 বছর বয়সে উত্তম কুমার চলে যান। স্মৃতি রয়ে যায়, কিন্তু মানুষ আর ফিরে আসে না।